বিস্ময় জিজ্ঞাসা তৃতীয় কিস্তি 15 জুন 2020। ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে প্রকাশিত। শুরুর আগে দু চার কথা। পুঁজিবাদের সদর দপ্তরের বাংকারে লুকোতে হচ্ছে পুঁজির অতন্ত্র প্রহরীকে। আমেরিকা আজ আন্দোলনের ভূত দেখেছে। এতদিন ধরে টুটি টিপে রাখা মানুষরা আজ জেগে উঠেছেন। ফ্লয়েডকে শ্বাসরোধ করে খুন করে আসলে আরো লক্ষ লক্ষ ফ্লয়েডকে জাগিয়ে দিয়েছে। শুধুমাত্র আমেরিকা নয়, গোটা বিশ্বে। গ্লোবের অন্য প্রান্তের এই ভারতেও চলছে একই ধরনের অবস্থা। দুদিন আগেই দলিত হয়ে মন্দিরে ঢোকার অপরাধে খুন হতে হয়েছে উত্তরপ্রদেশে এক তরুণীকে। ওই একই রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারে একজন ব্রাহ্মণ খাবার স্পর্শ করেনি, সেই খাবার একজন নিচু জাতের রাঁধুনি রান্না করেছিলেন বলে। একলব্য থেকে আজকের ফ্লয়েড। জাতের নামে, চামড়ার রঙের নামে, বর্ণের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে সমান তালে। কিন্তু ওরা যত ভাঙতে চাইছে তত আমাদের জুড়ে জুড়ে থাকার জোর বাড়ছে। সময় কঠিন। এই সময়েও দিকে দিকে যারা লড়ে যায় তা আমাদেরই লড়াই। লড়াইতে থাকা প্রত্যেককে লাল সেলাম, কমরেড। আগুনের ফুলকি হোক দাবানল। অর্ক রাজপণ্ডিত। অবশেষে সত্যি সত্যি স্বর্গে গেল জীবন্ত মানুষ। ভানু জহরের ব্লকবাস্টার ছবি জমালয় জীবন্ত মানুষের মতো নয়। আক্ষরিক অর্থে স্বর্গলাভ সম্ভব যদি টাকা থাকে। এলন মাস্কের ফ্যালকন 9 স্পেস এক্স আর নাসার যৌথ অভিযান। এই প্রথম বেসরকারি সংস্থার মহাকাশযান পাড়ি দিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। নাসার দুই মহাকাশচারী ডগলাস হার্লে আর রবার্ট বেনকেনের প্রতিক্রিয়া। সত্যি এখন স্বর্গলাভ সম্ভব। যে কোনো মার্কিন নাগরিকই মাটির পৃথিবী ছেড়ে দিব্যি ঘুরে আসতে পারেন মহাকাশে। স্পেস এক্সের এই স্বর্গ ভ্রমণের খরচ 36 বিলিয়ন মার্কিন ডলার। যখন জ্বলছে আমেরিকা, যখন আমেরিকার 130টির বেশি শহরে জর্জ ফ্লয়েড হত্যার বিরুদ্ধে দ্রোহ অসন্তোষ, তখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হাত নেড়েছেন ফ্লোরিডায় এই স্বর্গ অভিযানে। ফিনান্সিয়ালাইজেশন অফ হিউম্যান ফ্লেশ থেকে ফিনান্সিয়ালাইজেশন অফ স্পেস। মানুষের চামড়ার থেকে মহাকাশের লগ্নীকরণ। মানুষের চামড়ার পণ্যায়ন থেকে মানুষের মহাকাশে স্বর্গলাভের পণ্যায়নের এই দীর্ঘ যাত্রা পথেই হয়তো লুকিয়ে আছে জর্জ ফ্লয়েড হত্যার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ বিরোধী মার্কিন নাগরিকদের আন্দোলনের শ্রেণী উপাদান। ক্লাস কন্টেন্ট অফ অ্যান্টি রেসিস্ট মুভমেন্ট। 1619 সালে যখন প্রথম আফ্রিকা থেকে আসা কালো মানুষদের জাহাজ ভিড়েছিল মার্কিন ভূখণ্ডে, সেই সময় থেকেই শুরু লুট। কালো মানুষদের কৃতদাস বানিয়ে তাদের শ্রম লুট। হোয়াইট হাউস নির্মাণেও রয়েছে কালো মানুষের শ্রম। 1830 সালে একটি ডিক্রি সই করেন আমেরিকার 7ম রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন। ইন্ডিয়ান্স রিমুভাল। মিসিসিপি শহর থেকে সরিয়ে দাও রেড ইন্ডিয়ান্সদের। মিসিসিপি শহরে শুরু করো তুলো চাষ। বলাই বাহুল্য শ্রম দেবে কালো মানুষরা। কালো মানুষদের কৃতদাস রেখে শ্রম নিংড়ে নিতে রীতিমতো শুরু হয় বিনিয়োগ। কৃতদাসত্ব বিক্রি হতে শুরু করে সিকিউরিটি বন্ডের মাধ্যমে লন্ডন, প্যারিস, বার্লিনে। সেই সময়ের পুঁজি ঋণ দিতেও শুরু করে এই বন্ড কেনার জন্য। শুরু হয় মানুষের চামড়ার রঙের ফিনান্সিয়ালাইজেশন। আমেরিকা কেন? গোটা পুঁজিবাদী দুনিয়ায় শ্রমজীবী মানুষের শ্রম লুট করে, শ্রমকে বাজি রাখে, শ্রমকে বিনিয়োগ করে, তারপর ফুলে ফেপে ওঠে। হিউম্যান ক্যাপিটাল শব্দটির দোতনা আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে মানুষের শ্রমের পুঁজি, উদ্বৃত্ত মূল্যের পুঁজি। সোভিয়েত সহ পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের অগ্রসরতার সময় ভীত পুঁজিবাদ মুখ লুকোতে চায় তাত্ত্বিক কাঠামো খাড়া করে। সমাজতন্ত্র যদি ক্রমশ এগোতে থাকে তাহলে পুঁজিবাদী শ্রম লুণ্ঠনের কি হবে? কিভাবে লুট হবে হিউম্যান ক্যাপিটাল? উৎপাদন পদ্ধতির সামাজিকীকরণ, বাজার সম্প্রসারণের বাধা বলা শুরু হয়ে যায় পুঁজিবাদী শিবির থেকে। 1944 সালে অ্যাংলো অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ফ্রেডরিক হায়েক আস্ত বই লিখে ফেলেন রোড টু সার্ভডম। শ্রম দাসত্বকে নিরঙ্কুশভাবে টিকিয়ে রাখতে এটি তার কার্যত হ্যান্ডবুক। ফ্রেডরিক হায়েক যুক্তি খাড়া করেছিলেন, যদি সমাজের উৎপাদন পদ্ধতির সামাজিকীকরণ হয়, যদি মানুষ শ্রম দাসত্ব মানতে অস্বীকার করে,
যদি মানুষ আরও মজুরি দাবি করে, ভালোভাবে বেঁচে থাকার অধিকার দাবি করে, তবে এই দাবিগুলি চ্যালেঞ্জ ছুড়বে পুঁজিবাদী লুটকে। অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট, বাজারের অদৃশ্য হাত যা চাঙ্গা রাখে বাজারের চলন বলন গমনকে, তা বাধাপ্রাপ্ত করা যাবে না কোনো কিছুর বিনিময়। অতএব বিদ্রোহ শুরু হলে তাকে খতম করতে হবে মূলেই। পুঁজিবাদী শোষণ বাড়িয়েছে কেবল শুধু কালো মার্কিনীদের নয়, দরিদ্র সাদা মার্কিনীদের মধ্যেও ক্রমাগত বৈষম্য, আকাশ ছোঁয়ার সম্পদের বৈষম্য। আমেরিকান মিলিটারি, আমেরিকান পুলিশ রক্ষা করে এসেছে লুট হয়ে আসা সম্পদ আর মুনাফার পাহাড়কে বছরের পর বছর। জর্জ ফ্লয়েড হত্যার বিরোধী আন্দোলনকে লুটপাট নামে অভিহিত করেছেন শুধু ট্রাম্প নন, প্রগতিশীলদের একাংশ। আন্দোলন হোক, কেন লুট হবে? কেন ম্যাকডোনাল্ডসের বার্গার লুট হবে? কেন লেভিসের জিন্স লুট হবে? কেন অ্যামাজনের পণ্য সামগ্রী লুট হবে? কেন মানুষ আগুন জ্বেলে ভাঙচুর করে ছিনিয়ে নেবে ওয়ালমার্টের শপিং মল? নিরন্তর শ্রম লুটের বিপরীতে পাল্টা লুট। আফ্রিকান আমেরিকান আর দরিদ্র সাদা আমেরিকানরাও প্রবল রাগে ছিনিয়ে নিচ্ছেন যা তারা এতদিন ধরে পাননি। মুনাফার পাহারাদার পুলিশ, পাহারাদার রাষ্ট্রকে আর ভয় পাচ্ছেন না। লুট নয়, বলা ভালো যা হচ্ছে আমেরিকায় তা এক ধরনের সম্পদের পুনর্বন্টন। তোমরা আমাদের ঘন্টায় $15 মজুরি দাওনি, তোমরা আমাদের ছেলে মেয়েদের জামা কাপড় দাওনি, তোমরা আমাদের প্রিয়তমাকে খাবার দাওনি, দেখো এখন কেমন লাগে, আমরা ছিনিয়ে নিচ্ছি। আমেরিকার আগুয়ান আন্দোলন শুধু বর্ণবিদ্বেষ নয়, চ্যালেঞ্জ ছুটছে মুনাফার নিয়মের স্থিতাবস্থাকে। কোভিড-19 সময়ের সংকট, চাকরি না থাকার সংকট, বেকার ভাতায় নাম লেখানো 4 কোটি আমেরিকানের অসন্তোষ তুফান তুলছে মিসিসিপি থেকে মিডিয়াপোলিসে। আমেরিকা জুড়ে স্লোগান উঠছে ডিফান্ড পুলিশ। মুনাফার পাহারাদার পুলিশের বাজেট কমাও। লস অ্যাঞ্জেলেস শহরে পুলিশ বাজেট $1.8 বিলিয়ন, নিউ ইয়র্ক শহরে পুলিশ বাজেট $6 বিলিয়ন। পুলিশকে মিলিটারি বানিয়ে, পুলিশকে ব্যবহার করে সব ধরনের গণজাগরণ থামাতে গিয়ে প্রতি বছর আমেরিকার রাজ্যগুলিতে বল্গাহীনভাবে ছাঁটাই হয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রকল্পে। আমেরিকায় চলমান আন্দোলনের শ্রেণী সত্য এটাই। বাজারের অদৃশ্য হাতের নামে শোষণ নয়, ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেটের বিপরীতে চাই হেল্পিং হ্যান্ড অফ স্টেট। রাষ্ট্র মানবিক হাত বাড়িয়ে দিক শিক্ষায়, স্বাস্থ্যে, বাসস্থানে, কাজে, মজুরি বৃদ্ধিতে। কোন পথে হবে সেই লড়াই? গানে গানে সহজ ভাষায় বলেছিলেন বব ডিলান 1963 সালের 28 আগস্ট, যে মার্চ অন ওয়াশিংটনের ঐতিহাসিক সমাবেশ থেকে মার্টিন লুথার কিং ভাষণ দিয়েছিলেন, আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, সেই সমাবেশেই গান গেয়েছিলেন ডিলান। ডিলানের ওনলি আপন ইন্ডিয়ার গেম গানটি আজও বাজছে রাস্তায়, ব্যারিকেডে, জোরে জোরে। A South politician preaches to a poor white man, you got better than the blacks and you complain. You are better than them, you be been with your white skin, they explain. And the Negro's name is used, it is plain for politicians' gain. As he rises to fame, and poor white man remains on the caboose of train. But it ain't him to blame, he's only upon India's game. গরিব সাদা মার্কিনীদের বোঝানো হয়, তুমি কালোদের থেকে বেশি মজুরি পাচ্ছ, ফলে অভিযোগ করো না। তুমি কালোদের থেকে ভালো আছো তোমার রঙের জন্য। রাজনীতিকরা এভাবেই বোঝায়, এভাবেই কালো মানুষদের নাম ব্যবহার করে নিজেরা ফুলে ফেপে ওঠে। আর গরিব সাদা মার্কিনীরা একই থেকে যায়। সাদা মার্কিনীদের দোষ নেই, ওরা শুধুই খেলায় দাবার বোরে। ডিলান গানে যা বলেছেন তার যেন সারমর্ম ধরেই পথ বাতলেছিলেন লেনিন। 1814 সালে প্রকাশিত ছোট্ট পুস্তিকা ক্রিটিক্যাল রিমার্কস অফ ন্যাশনাল কোয়েশ্চেন্সে লেনিন বলেছেন, সাদা আর কালো আমেরিকান বিরোধ নয়, শোষিত জাতির শ্রমজীবী আর শোষক জাতির শ্রমজীবীর বিরোধ নয়, শোষিত ও শোষক উভয় জাতির শ্রমজীবী মানুষের অভিন্ন লড়াই, পুঁজিবাদকে খতম করো। ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে শ্রমজীবী জনগণের আন্দোলনকে ভাগ করো না। ওরা চাইবে রঙের নামে ভাগ করতে, তোমায় জুটতে হবে শ্রেণীর নামে, শিখিয়েছিলেন লেনিন। আশার আলো দেখা যাচ্ছে মার্কিন নাগরিকদের দুর্বার আন্দোলনে। রং ঘৃণাকে ছাপিয়ে সে আন্দোলন যদি রূপ নিতে পারে শ্রেণী ঘৃণা নিয়ে, যদি সাদা কালো মার্কিনীরা জোট বেঁধে খতম করতে পারে পুঁজিবাদকে, ইতিহাস মনে রাখবে জর্জ ফ্লয়েড হত্যা ছিল একটি আগুনের ফুলকি যা দাবানল জ্বেলেছিল আমেরিকায়। সেদিন সত্যি হবে মার্টিন লুথারের স্বপ্ন, উই আর ফ্রি অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত আমরা স্বাধীন।
Surveillance and security, the individual and the nation. To understand what it means to be surveilled in an atmosphere such as ours, one must realize the true scope and reach of surveillance done today. A bizarre situation whereby the government has the right to read your private mails and correspondences and even act quote-unquote preemptively based on the findings from their observations. The NSA, the National Security Agency of USA, does so in order to find out quote-unquote potential threats to the country. Terrorist protest groups, anyone they think is a threat to America. However, in 2015, the US Congress and Senate passed a law that would in effect allow the NSA to gather bulk recordings of phone calls and messages sent by citizens. In 2017, the NSA gathered over 500 million phone records of US citizens. In India, things are a bit different. In 2018, the government tried to pass a law to build a social media communications hub called Advanced Applications for Social Media Analytics, or ASMA, but were forced to scrap it following a challenge issued by the Trinamool Congress MP Mohua Moitro. The argument was simple: it would facilitate the large-scale spying of Indian citizens. In the end of 2019, WhatsApp, the communications application, substantiated the claims that over 1,400 users were spied upon using a software called Pegasus, most of whom were academics, human rights activists, Dalit intellectuals, journalists, and lawyers. This begs the question, why are these people being spied upon? What is making a government so paranoid of its own citizens that they have turned into an Orwellian nightmare? The answer to that is simple. They were saying things that makes the government uncomfortable. To spy upon one's own citizens, the very same that they swore to protect, is not only against the law, it's a challenge to the very notion of what is right or wrong. Governments defend their very reprehensible actions with the term that I have mentioned at the beginning of this article: preemptive action. While this sounds difficult, it really is not. The government chooses people to surveil based on them being a potential threat to the peace and happiness of the country. This allows them to bypass any backlash they may face, as well as it allows them to have free rein over what they do and how they behave. For the American government, a threat to the nation may just be the owner of the deli next to your block. But for developing countries, the same shtick takes a different, more sinister turn. To surveil and destroy free thinkers and the intellectuals of a nation means much more than the actual act itself. It means a systematic dismantling of the country's dissenters, the voices of protest, who actually serve as checkpoints against the government. Suppressing intellectuals and journalists, the independent press is not a new trick. It has been used many times, but in dictatorships, and it makes us worry about the stance of the government, both incumbent and future, on human and civil rights, a secular nation, and rights to free speech. ইঞ্জিনিয়ারিং এবং কর্মসংস্থান, রাজদীপ বড়ুয়া। 9-2-1-2-6-1 এই বছর জানুয়ারি মাসে হওয়া জেইই মেন ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় ফর্ম ফিল আপ করা ছাত্রছাত্রীদের সংখ্যা এটা। এই সংখ্যাটা যদি ভুলেও যান তাতেও সমস্যা নেই। আপনি দেশের যে প্রান্তেরই বাসিন্দা হন না কেন, আপনার আশেপাশে যতজন 12-এর বিজ্ঞানের ছাত্রছাত্রী আছে তাদের কাছে খোঁজ করুন, দেখবেন প্রায় প্রত্যেকেই এই পরীক্ষাটা দিয়েছে। কারণ কি প্রযুক্তির প্রতি টান বা এরকম কিছু? অধিকাংশের ক্ষেত্রেই নয়। প্রধান কারণ হিসেবে উঠে আসবে কর্মসংস্থান। মাস্টারমশাই, পাড়ার কাকু, বাবা মা, বাবার বন্ধু, হিন্দি সিনেমা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ইঞ্জিনিয়ারিংটাই সবচেয়ে নিরাপদ অপশন। তাই যদি আইআইটি, এনআইটি বা কোনো সরকারি কলেজে নাও পাও, বেসরকারি কলেজের দিকে যাও। এর ফলাফল হিসেবে প্রতি বছর গড়ে প্রায় 1.5 মিলিয়ন পড়ুয়া ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়। সমীক্ষা বলছে এর মধ্যে অধিকাংশই কর্মহীন বা অনেকে কাজ পেলেও যোগ্যতা অনুযায়ী স্যালারি পায় না। এর প্রধান কারণ সরকার যে পরিমাণে ছাতার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করতে দিয়েছে সেই পরিমাণে কর্মক্ষেত্র তৈরি করেনি। ফলে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের প্রায় পুরোটাই
বেসরকারি কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হয়। আরও ভালো করে যদি বলি, বাজারের ওপর নির্ভর করতে হয়। এবার এই কোম্পানিগুলোয় না আছে কর্মী সুরক্ষা, না আছে সরকারি নজরদারি। যে কাজটা স্বাভাবিকভাবে করতে 3 জন লোক লাগে, কোম্পানি মুনাফা লাভের জন্য খুব সহজেই তা একজনের ওপর চাপিয়ে দেয়। এবার সে একজন যদি কাজ করে ভালো, না করলে পিঙ্ক স্লিপ। ফলে রিক্রুটমেন্ট বা প্লেসমেন্ট যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা নয়, প্রতি বছরই নতুন করে নিয়োগ করা হয়। কয়েকদিন কাজ করার পরেই কোম্পানি হয় তাদের ছাঁটাই করে দেয়, বা মায়না কমিয়ে কাজ করায়, বা চুক্তির চেয়ে বেশি খাটায়, নয়তো কাজ নেই এই যুক্তিতে বেঞ্চে বসিয়ে দেয়। মজার বিষয় হলো, এই কোম্পানিগুলো মন্দার থেকেও মন্দার অজুহাতকে বেশি হাতিয়ার করে থাকে। সম্প্রতি আমরা দেখেছি যে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে প্লেসমেন্টে চাকরি পাওয়া 12 জন ছাত্রের জব অফার রিভোক করেছে কোম্পানি। শুধু যাদবপুর নয়, আইআইটি মাদ্রাজের মতো প্রতিষ্ঠানেও 6 জন ছাত্রের জব অফার রিভোক করেছে আরেকটি কোম্পানি। কোভিড-19কে অস্ত্র করে এই কোম্পানিগুলো যদি যাদবপুর বা আইআইটিতে এরকম কাজ করতে পারে, তাহলে সারা দেশের অবস্থা কীরকম বোঝাই যাচ্ছে। বহু ক্ষেত্রে জয়নিংয়ে ডিলে করে দেওয়া হচ্ছে, এমনকি প্রতিশ্রুতির চেয়ে কম স্যালারি দিয়ে কাজ করানোরও খবর আসছে। এইচআরডি মিনিস্টার কোনো কিছু না করে কোম্পানিগুলোকে অনুরোধ করে দায় এড়িয়ে গেছেন। কেন্দ্রীয় সরকার 2014 ক্ষমতায় আসার পর যে হারে সরকারি সংস্থা বিক্রি করছে, আগামীতে পরিস্থিতি যে কতটা ভয়ানক হতে চলেছে এতেই আন্দাজ করা যায়। কোভিড-19-এর জন্য ওয়ার্ক কালচার অনেকটাই পাল্টে গেছে। ওয়ার্ক ফ্রম হোম এর চল এসেছে। ফলে ওয়ার্কিং আওয়ার্সের তোয়াক্কা না করে কর্মীদের উপর কাজ চাপিয়ে দেওয়ার চল আরও বাড়বে, ছাঁটাই বাড়বে, কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট স্লথ হবেই। সাথে সরকার যদি রেগুলেশন না এনে তার বদলে কোম্পানিগুলোকে অনুরোধ করতে থাকে, তারা তার সুযোগ নেবেই। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে এই বিশাল স্কিল্ড ওয়ার্কিং ফোর্সকে সরকার এরকমভাবে কর্পোরেটদের স্বার্থে নষ্ট করে ফেললে তা কখনোই দেশের জন্য মঙ্গলজনক হবে না। The air is the only place free from prejudices. সৃজনী গঙ্গোপাধ্যায়। 1892 সাল। আমেরিকার কর্মক্ষেত্র তখন উত্তাল কৃষ্ণাঙ্গ শ্রমিকদের আন্দোলনে। তাদের মালিকপক্ষ কালো চামড়াদের ইউনিয়নের সাথে কোনো চুক্তিতে যেতে রাজি নয়। সংবাদপত্রগুলো তাদের ধামা ধরে সাধারণ মানুষকে জানাতে শুরু করলো, দেখো, ওরা নিজেদের ক্ষোভ রাগ মিটিয়ে নেবে রাস্তাঘাটে শ্বেতাঙ্গ মহিলাদের একা পেলেই, অতএব সাবধান। এই সময় ছোট্ট মেয়েটার বয়স সবে 10 মাস, মা বাবার দ্বাদশ সন্তান। সে বড় হতে হতে বাবা সংসার ফেলে রেখে চলে যায়, মা একা মজবুত হাতে মানুষ করতে থাকে ছেলে মেয়েদের। বছর 5 বয়স থেকে প্রায় 6 কিলোমিটার হেঁটে স্কুলে যেত সেই মেয়ে। বন্ধুরা মিশত না কালো বলে। একা একা জানলার ধারে বসে মেয়েটা দেখত অঙ্ক মেলাতে কি অদ্ভুত আনন্দ। সেই তার বেড়ে ওঠা শুরু। তার নাম বেসি কোলম্যান। 18 বছর বয়সে সে তার জমানো টাকা দিয়ে ওকলাহোমা ইউনিভার্সিটি, এখন ল্যাংস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে তখন কৃষ্ণাঙ্গরাই পড়তো কেবল, কিন্তু তার ভালো লাগা দীর্ঘস্থায়ী হলো না। একটা বছর কাটতে না কাটতেই ফুরিয়ে গেল জমানো টাকা, ঘরে ফিরে আসতে হলো তাকে। বছর 4 বাদে সে পা রাখল শিকাগোয়। একটা ছোট্ট সেলুনে কাজ করতে শুরু করলো, প্রসাধনের কাজ। সেখানেই আসতেন অনেক বড় ঘরের মেয়েরা। যতক্ষণ বেশি তাদের হাত পা ধুইয়ে মালিশ করে দিত, তারা কাগজ পড়তেন আর গল্প করতেন এক বিশাল যুদ্ধের, বিশ্বযুদ্ধ। বেশি অবাক হয়ে শুনত যুদ্ধ বিমানের পাইলটদের গল্প, তাদের প্রাণের ঝুঁকি নিয়েও শত্রু দেশের ওপর দিয়ে উড়ে বেড়ানোর কাহিনী। গরিব মেয়ে বেসির কাঁধের নিচ দিয়ে কবে যেন আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলো নরম ছোট্ট দুটো ডানা। কিন্তু মেয়ে পাইলট, তাও আবার কৃষ্ণাঙ্গ মেয়ে? না, একজনও ছিল না সেই সময় বেসির আদর্শ হয়ে ওঠার মতো। আর আমেরিকার উঠতে শেখার স্কুলে যে ঠাঁই হবে না তার, এ বুঝে নিতে বেশি সময় লাগেনি। দিনের পর দিন শ্বেতাঙ্গ পুরুষ পাইলটদের টিটকিরি বিঁধে গেছে সর্বাঙ্গে। সে কোন সুদূর আফ্রিকা থেকে ওরা জাহাজের খোলের মধ্যে ডাঁই হয়ে এসেছিল। খাওয়ার জল পেত না, শ্বাস নেওয়ার বাতাস জুটত না। সমুদ্রের দুলুনিতে নিজেদের বমি মল মূত্রর মধ্যে অচেতন হয়ে পড়ে থাকতো দলে দলে।
দিনে দুপুরে সন্ধে রাতে যখন ইচ্ছে যে কোনো মেয়েকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেত নাবিকেরা। তার স্বামী, মা, বাবা একবার গুমড়ে উঠলেই পিঠে কেটে বসে যেত কাঁটার চাবুক। ভারী বুটের চাপে বাদাম ভাজার মতো ভেঙে যেত একটা একটা করে আঙুল। সেই সমস্ত মেয়েদের মধ্যে যারা মরে যেত, একেবারে সমুদ্রের নিচে গিয়ে জায়গা হতো তার। আর যারা বেঁচে থাকতো, যতদিন জাহাজ সমুদ্রে ভাসত, মালিক থেকে কর্মচারী, ডেকের খালাসি থেকে মাস্তুলের নজরদার, এর থেকে ওর, এর পা থেকে ওর পা, এর হাত থেকে ওর হাত, কেবল বদলে বদলে লাথি খেত আর ধর্ষিত হতো। কাল ছিটে পড়া রক্ত জমা মাথায়, পিঠে, গালে, গলায় আঁচড় কামড়ের দাগে কোনো ওষুধ পড়তো না। এভাবেই যে কজন ডাঙ্গা এসে পৌঁছতো, অবধারিত যৌন দাসী হয়ে তারা হারিয়ে যেত নিজেদের আত্মীয় স্বজনের থেকে। পেটে সন্তান এলেই যেভাবে ইচ্ছে ওষুধ খাইয়ে গর্ভপাত, নয়তো অপুষ্টিতে ভুগিয়ে মেরে ফেলা। তাও না হলে আরেকটা কৃতদাস বাড়ল, ক্ষতি কি? এরা যার পূর্বসূরি, সেই মেয়ে কিনা উঠবে, তাও কোনো শ্বেতাঙ্গ মালিকের সঙ্গে প্রমোদ ভ্রমণে নয়, একেবারে চালকের আসনে বসে। রসিকতা ছাড়া আর কি? কিন্তু সে দমল না। শিকাগো ডিফেন্ডার সংবাদপত্রের কৃষ্ণাঙ্গ সম্পাদকের সুপারিশে সে 1920 সালে প্যারিসে পৌঁছল, একা। দিন রাত এক করে এবার শুরু হলো তার সাধনা। একদিকে সে ফরাসি ভাষা শিখতে শুরু করলো, আরেকদিকে ইউরোপের তখনকার শ্রেষ্ঠ পাইলটদের সাথে শুরু হলো তার অনুশীলন। 7 মাস নাওয়া খাওয়া বাদ দিয়ে এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করলো বেসি। ক্লাসের একমাত্র মেয়ে এবং কালো চামড়া ছিল সে। 1921-এ সে হাতে পেল তার আন্তর্জাতিক পাইলট লাইসেন্স। এইবার সে আমেরিকা ফিরে আসা মাত্রই সমস্ত সংবাদপত্র তাকে রাতারাতি তারকা বানিয়ে দিল। ভুলিয়ে দিল যে এই মেয়ে জন্মভূমিতে নিজের স্বপ্ন পূরণের বিন্দুমাত্র সুযোগও পায়নি। এরপর 5 বছর ধরে বেসি এয়ার স্ট্যান্ড পারফর্মিংয়ে মারাত্মক জনপ্রিয়তা অর্জন করলেন। এমনকি আমেরিকান সংবাদপত্রগুলো এই দাস সন্তানকে এতদিনে অভিহিত করল কুইন বেস নামে। বিপজ্জনক সব খেলা দেখাতেন তিনি মাঝ আকাশে। অনেক উঁচু থেকে সোজা মাটির দিকে মুখ করে ছুটে আসতো তার প্লেন, যেন কয়েকশো বছরের অবরুদ্ধ ক্রোধে এক কালো মানুষ উদ্ধত আঙুল তুলছে তার জন্মভূমির দিকে, প্রশ্ন করছে তার শ্বেতাঙ্গ সহনাগরিকদের, অধিকার বুঝে নিচ্ছে তিল তিল করে। সে উড়ে বেড়াতো নিজের ইচ্ছে মতো, যেখানে তাকে কেউ জাজ করবে না, যেখানে কেউ এসে মেয়ে বলে সাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দেবে না, যেখানে স্কার্ট টেনে নামিয়ে দেবে না কেউ আচমকা, যেখানে কেবল ধোয়াটে ময়লা মেঘ দুহাত বাড়িয়ে ডেকে নেবে বুকের ভিতর, আর বহু নিচে দূরবীন দিয়েও তাকে খুঁজে পাবে না জোড়া জোড়া চোখ। আর তার প্লেনকে ক্রুদ্ধ সাপের মতো দুলতে আর নাচতে দেখে শ্বাস বন্ধ হয়ে আসবে কারো কারো। মনে পড়ে যাবে সুদূর রহস্যময় হিংস্র আফ্রিকার বনে পাহাড়ের পিছনে দাঁড়িয়ে থাকা এক সদা জাগরিত কৃষ্ণাঙ্গ মানহারা মানবীকে, যেন তিনি আঙুল দোলাচ্ছেন এক বিশাল মঞ্চের উপর কনসার্টে, আর রণিত হয়ে উঠছে একের পর এক নীল সুর। তারা মিশে মিশে যাচ্ছে, আর আস্তে আস্তে নিবিড় গম্ভীর ওই ধ্বনি যেন কানের পর্দা নষ্ট করে দেবে আর গলা টিপে ধরবে, আর অপার বিস্ময় আতঙ্কে নতজানু সব দর্শক অবিরাম প্রার্থনা করে যাবে যেন সেই মেয়ে ভালোই ভালোই বেঁচে ফেরে। মাত্র 34 বছর বয়সে বেসি মারা যান এক দুর্ঘটনায়। তার প্লেন নিয়ে তিনি এবং কো পাইলট উইলিয়াম জি উইলস এক শোয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি কার্টিস JN-4 বিমান চালাতেন, যেগুলো আদতে সামরিক বিমান, যুদ্ধের পরে পরিত্যক্ত। তাই সেসব প্লেনে কিছু না কিছু গোলমাল লেগেই থাকত। বেসির প্লেন তার আগেও একবার দুর্ঘটনায় পড়েছিল, তবে সেবার শুধু একটা পা ভেঙেছিল তার। এইবারে প্লেনে কিছু যান্ত্রিক গণ্ডগোল দেখা দেওয়ায় তাকে আর মাটিতে নামিয়ে আনা যায়নি। বেসি প্লেনের জানলা থেকে ছিটকে পড়েন মাটিতে, সঙ্গে সঙ্গেই মারা যান। তার কালো নরম ডানা দুটো ততদিনে অসংখ্য রেশমি পালকে ঝলমলে আর মজবুত হয়ে উঠেছিল। তিনি কৃষ্ণাঙ্গদের জন্য একটি বিমান চালনার স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন অনেক কম বয়স থেকেই লালন করতেন, যদিও সেটা সম্পূর্ণ হয়নি শেষ অবধি। তিনি এমন কোনো এয়ার শোতে কখনো অংশগ্রহণ করেননি যেখানে কৃষ্ণাঙ্গ দর্শকদের প্রবেশাধিকার ছিল না। তার কাছে শ্যাডো অ্যান্ড সানশাইন নামে একটি সিনেমার মুখ্য ভূমিকা অভিনয়ের প্রস্তাব আসে। স্কুলের জন্য আরও কিছু টাকা জমানোর আশায় তিনি সানন্দে রাজি হন।
কিন্তু প্রথম দৃশ্যেই তাকে ছেঁড়া খোলা জামা পরে, হাতে লাঠি আর কাঁধে ঝোলা নিয়ে কালো চামড়া স্টিরিওটাইপ চরিত্রে অভিনয় করতে হবে জেনে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আজ যখন দেখি আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে কালো মেয়েদের পোস্টারে লেখা থাকে, আমরা আমাদের পূর্বসূরি নই, আমরা তোমাদের ধ্বংস করে দেব, তখন তাদের প্রত্যেকের মুখের আদলে যেন ফুটে ওঠে বেসি কোলম্যানের দৃঢ় কঠিন মুখের আদল, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পাইলট, যিনি বর্ণবিদ্বেষের কাছে কোনোদিনও মাথা নোয়াননি, নিজের ক্ষমতায় শক্তিতে যিনি নিজের সাম্রাজ্য তৈরি করেছিলেন, আর সেখানে তিনিই ছিলেন সম্রাজ্ঞী। 2020 জর্জ ফ্লয়েড নামে যুবক 8 মিনিট 46 সেকেন্ড ধরে একটা 400 বছর বয়সী সাদা ময়াল সাপের ভয়াল চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন। আমেরিকার সাদা বাড়িটার মালিক বেশ কয়েক বছর ধরে বর্ণবিদ্বেষের আগুনে একটু একটু করে ঘি ঢেলে যাচ্ছিল। নেহাত ক্যামেরায় ধরা না পড়লে আর লিঙ্ক না থাকলে আজ পৃথিবীবাসী কিছুই বিশ্বাস করে না। তাই প্রত্যেকদিন আমেরিকায় ঘটে যাওয়া হাজার হাজার কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা প্রায় সামনে আসে না বললেই চলে। বাড়ি থেকে সকালে বেরোলে বিকেলে পুলিশের একটা গুলি শরীরে না নিয়ে বাড়ি ফিরবে, এরকম প্রতিশ্রুতি ওদেশের কৃষ্ণাঙ্গদের কেউ দিতে পারে না। এবারেও শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট আন্দোলনকারীদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, অথচ নিরস্ত্র হাজার হাজার কালো মানুষের ঢল এগিয়ে আসতে দেখে ভয় তাকে আশ্রয় নিতে হয়েছে মাটির তলায়। 400 বছর ধরে কৃষ্ণাঙ্গদের রক্তে ভেজা মাটি এখন কাঁপছে, তার শরীরে বাজছে আফ্রিকান ড্রামের মৃদু গম্ভীর আওয়াজ। আগুনে ঝলসে যাচ্ছে একের পর এক হিংস্র পশুদের প্রমোদ ভবন, আর সেই আগুনকে ঘিরে মত্ত নাচ চলছে রাতের অন্ধকারে। পৃথিবীর কোথায় তাহলে এখনো চলছে স্বাধীনতা সংগ্রাম? শোনা যায় সেখানে কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা নিয়ে রাস্তায় নামছে কারা যেন। শোনা যায় সেখানে 200 বছরে দাড়িওয়ালা বুড়োটার ভূত দেখা যাচ্ছে দেওয়ালে দেওয়ালে, বুকে লেখা ব্ল্যাক লাইভস ম্যাটার। আমরা কি সেখানে উপস্থিত হব না? আমরা কি গাইব না 1871 সালে শ্রমজীবী মানুষের তৈরি সেই গান আন্তর্জাতিক? আমরা কি পাঠাবো না শুভেচ্ছা বার্তা? আমরা কি পাচার করব না অস্ত্র গোপনে আজও? বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিপ্লব মাহাতো। সত্যি ভারতবর্ষ এক বিচিত্র দেশ। এখানে দেখা যায় বৈচিত্র্যের বাহার, সংস্কৃতির মেলবন্ধন। যেখানে ধর্ম জাতি কোনো কিছুই এই বৈচিত্র্যের মিলনের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায় না, ঠিক তেমনি আমাদের কলেজ আরআইপিটিতেও লক্ষ্য করা যায় বৈচিত্র্যের মেলবন্ধন। আরআইপিটিতে ফটোগ্রাফি, প্রিন্টিং, মাল্টিমিডিয়া পড়বার জন্য পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, বিহার, উড়িষ্যা, এমনকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসে। আর এখানে এসেই মিলন হয় বিবিধ ধর্মের, মিলন হয় সংস্কৃতির, মিলন হয় বৈচিত্র্যের, যা হয়তো অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খুব কমই লক্ষ্য করা যায়। স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে সারা ভারতবর্ষ জুড়ে এরকম 5টি কলেজ তৈরি করার পরিকল্পনা করা হয়। এর মধ্যে আরআইপিটি হলো প্রথম কলেজ। কলকাতা যাদবপুরে 1956 সালের 30শে জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রথমে এই কলেজ শুধুমাত্র প্রিন্টিংয়ের জন্য চালু হলেও পরবর্তীকালে 1980 সালের 30শে এপ্রিল তৎকালীন সরকার এই কলেজটি অধিগ্রহণ করে। সরকারি অধিগ্রহণের পর প্রিন্টিংয়ের সাথে সাথে ফটোগ্রাফিও একটি আলাদা বিভাগ হিসেবে পড়ানো শুরু হয়। সরকারি অধিগ্রহণের পূর্বে প্রিন্টিংয়ের সাথেই শুধুমাত্র স্টিল ফটোগ্রাফি পড়ানো হতো। সিট ছিল মাত্র 3টি। অধিগ্রহণের পর প্রতিটি বিভাগে সিট সংখ্যা বাড়িয়ে 60টি করা হয়। পশ্চিমবঙ্গের জন্য 30 এবং অন্যান্য রাজ্যের জন্য 30। প্রথমে এর নাম ছিল দ্য স্কুল অফ প্রিন্টিং টেকনোলজি। পরবর্তীকালে সম্ভবত 70 দশকের শুরুর দিকে এর নাম পরিবর্তন করে রাখা হয় দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। লন্ডন স্কুল অফ প্রিন্টিংয়ের আদলে তৈরি হয় এই কলেজ। অর্থাৎ সুদীর্ঘ 60 বছরেরও বেশি সময় অতিক্রম করে চলেছে এই কলেজ। এই দীর্ঘ যাত্রাপথে আরআইপিটি ভারতবর্ষের মধ্যে এক উজ্জ্বল স্থান দখল করে নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জীবনে চলার পথে সাফল্য যেমন পাওয়া যায়, ঠিক তেমনই সে সাফল্য পাওয়ার জন্য সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধার।
আরআইপিটি সাফল্যের শিখরে পৌঁছলেও এখনও কিন্তু সমস্যামুক্ত হয়নি। এখনও রয়ে গেছে বেশ কিছু সমস্যা যা প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে আমাদের সমস্যাগুলি বা এই মুহূর্তে আরআইপিটির দাবিগুলি হল: 1. প্রতিটি বিভাগেই ফ্যাকাল্টির মারাত্মক অভাব। 2. প্রায় প্রতিটি উপযুক্ত আধুনিক যন্ত্রপাতির অভাব। 3. ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে বইয়ের অভাব। 4. কলেজ ও হোস্টেল, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা। 5. মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে এই মুহূর্তে একজনও স্থায়ী ফ্যাকাল্টি নেই। ফটোগ্রাফি ডিপার্টমেন্টেও প্রায় ফ্যাকাল্টি শূন্য এবং প্রিন্টিংয়ের যে 3টি বিভাগ রয়েছে তাতে এই মুহূর্তে 30% ফ্যাকাল্টি রয়েছে। 6. পার্ট টাইম ইভিনিং কোর্স চালু করতে হবে, যা 2014 সাল অবধি চালু ছিল। এই কোর্স মূলত যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য। 7. ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে। 8. ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল লাইব্রেরি চালু করতে হবে। 9. ফটোগ্রাফি ডিপার্টমেন্টের জন্য একটি আধুনিক ক্যামেরা এবং মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের জন্য একটি উন্নত মানের আধুনিক এডিটিং ল্যাবের ব্যবস্থা করতে হবে। 10. কোর্স শেষে সকলের জন্য প্লেসমেন্টের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত সমস্যা নিয়েই আরআইপিটি চলছে, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো এই সমস্যাগুলির সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে রাজ্য সরকার কারোরই কোনো হেলদোল নেই। সমস্যাগুলি আজকের নয়, বছরের পর বছরের। সমস্যা যখন আমাদের, তখন সমাধানের পথও আমাদেরকেই খুঁজে নিতে হবে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারি বকলমে যে শিক্ষাবিরোধী নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের অধিকারগুলিকে ছিনিয়ে নিয়ে আমাদের প্রিয় কলেজ আরআইপিটিতে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে হবে আমাদেরই।